এই অক্ষমতাটা আমি কি করবো, আমি করজোরে স্বীকার করে নিচ্ছি যে আমি কম বয়সেই কোলে বসিনি। এখন তো আমার যথেষ্ট বয়স হয়েছে, এখন তো কোলে বসার কোনো সিনই আসে না। আর একটা কাজ পাওয়ার জন্য আমাকে কোলে বসতেই বা হবে কেন? ঠিক, সেখানে যে যেটা পাবে সেটা তার যোগ্যতায় পাবে। তো রীতিমতো দালাল ঘুরতো, দালাল। আমিও সঙ্গীত একাডেমির প্রোডাক্ট, আমাদের সময় এটা ছিল। আমি খুব টেরা টাইপের মহিলা, আমি খুব ঘাড় বেঁকা। এটার জন্য মেল ইগো আমাকে, বা নিজে ধরো আমাদের গায়ক মন্ত্র যে দমন করতে পারেনি, কারণ আমি 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 মানে যেটা বলবো সেটা বলবো, তার জন্য প্রস্তুত থাকবো। কি হবে, মেরে দেবে দেবে। মধুচক্র তো আমাকে তো অনেকে লিখেছে আমার এগুলোতে যে চন্দননগর না সিঙ্গুরে কি বাড়ি আছে, বাগান বাড়ি আছে, সেখানে মধুচক্র বসতো। কোন মিউজিশিয়ান ইন্দ্রনীল সেনের মানে সেই এই কাটমানির ভাগিদার হয়ে তাদের সব টাকা দিত? কোন মিউজিশিয়ান যে তার সমস্ত কাজ করতো, তার মেয়ে আজকে তথ্য সংস্কৃতি দপ্তরে চাকরি করছে, তাদের বউরা, তাদের ছেলেরা, তাদের স্বামীরা সবাই চাকরি পেয়েছে। একটা শিল্পীর যদি তার কথা কেড়ে নেওয়া হয়, তার গান কেড়ে নেওয়া হয়, তার আবৃত্তি কেড়ে নেওয়া হয়, তার বাজনা কেড়ে নেওয়া হয়, তার লেখা কেড়ে নেওয়া, তার কি থাকে? সত্যি এই মুহূর্তে যে মানুষটি আমার সঙ্গে আছেন, দুই বাংলায় তার গানে বারবার ঋদ্ধ হয়েছেন। তিনি তার যতবার মানুষের সামনে এসেছেন, তার গান নিয়ে কথা বলেছেন, তার ভাবনায় গান, তার আরো একটি জীবন বলা যেতে পারে, মানে আরো একটি জীবন কি, জীবনের মূল অংশ বলা যেতে পারে সঙ্গীত। কিন্তু প্রথমবার আমাদের সঙ্গে ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় রয়েছেন নানান অভিযোগ এবং অভিমান না পাওয়া নানান কিছু নিয়ে কথা বলতে। দিদি, ওয়েলকাম জানাই। কিন্তু যেটা বললাম, শুরুটা খুব ভালো বললেও আপনার থেকে এই যে অভিযোগ অভিমানের কথা, সবসময় গান নিয়ে কথা শুনেছি, নতুন কাজ, নতুন ভাবনা, নতুন সৃষ্টি। কিন্তু যেটা শুনলাম কিছুদিন ধরে এই মানে পরিবর্তনের পর, ফোর্থ মের পর থেকে অনেক শিল্পীরাই, অনেক কলাকুশলীরাই, অনেক মানুষেরাই, সাধারণ মানুষ নানান কথা বলতে শুরু করেছেন। অনেকে ভয়ে চুপ ছিলেন। আপনার থেকেও একটা কথা শোনার জন্যই হাজির হয়েছি, কারণ কিছুদিন আগেই দোলাদি একটি বক্তব্য রাখেন, আমরা জানতে পারি অনেক কিছু শিবাজি চট্টোপাধ্যায় এবং ইন্দ্রনীল সেনকে কেন্দ্র করে নানান কথা, এবং আপনার সঙ্গে সেই বিষয়ে কথা বলতে আসা যে আপনিও বোধহয় এইভাবেই অনেক জায়গা থেকে বাদ পড়েছেন, বাদ রাখা হয়েছে, আপনি যেটা বলছিলেন, এত গুণী একজন শিল্পী হয়ে। দেখো, এখন আমার যা কাজের জায়গা এবং আমার যা সিনিয়রিটি, হ্যাঁ, আমার না এখন আর অভিমান ব্যাপারটা নেই। হ্যাঁ, কারণ আমি এটা খুব হাসির মুখে অ্যাকসেপ্ট করে নিয়েছি। কিন্তু অভিযোগ অনেক আছে যে একটা মানে আমরা ভাবি যে গান বাজনা শিল্প এটা একটা পবিত্র জায়গা, সেখানে সেই পবিত্র জায়গায় এত অপবিত্র কাজ হয়েছে দীর্ঘ 15 বছর ধরে। 15 বলবো না, দীর্ঘ, প্রথম যখন সরকার আসে এতটা হয়তো খারাপ ছিল না, কারণ সবারই একটা আমরা ভাবি নতুন নতুন আশা নিয়ে। কিন্তু মানে দীর্ঘ 14.5 বছর ধরে, এবং আমাদের গায়ক মন্ত্রী যখন থেকে সেখানে গেলেন, সেটা নিয়ে এত বাজে একটা পরিবেশের সৃষ্টি হয়েছে যে সেটা নিয়ে তো সত্যি অনেক অভিযোগ আছে। এবং আমি খুব খুশি, আমি দোলাকে মানে কুর্নিশ জানাই যে দোলা এটা নিয়ে মুখ খুলেছে। আমি অনেক আগে মুখ খুলেছি, কিন্তু আমরা হয়তো একজোট হয়ে মুখ খুলিনি বলে সবার মুখগুলোকে না দাবিয়ে দেওয়া হয়েছে। কাজ তো পেতাম না, এটা তো খুবই দুঃখের কথা যে নিজের রাজ্য থেকে কাজ পাবো না, বিদেশে গিয়ে কাজ করতে হবে, দিল্লি বোম্বেতে গিয়ে কাজ করতে হবে, ইন্ডিয়ান এম্বাসির কাজ করতে হবে, অথচ নিজের রাজ্য থেকে সঙ্গীত মেলায় পাই না, 25শে বৈশাখ পাই না, দ্বিজেন্দ্রলাল অতুল প্রসাদ অজনীকান্ত সেনের গানের অনুষ্ঠান সেখানে আমি পাই না। আমাকে একদম প্রশ্ন করেছিল তারা গায় কে এখানে। সত্যি, হ্যাঁ, গায় কে, মানে যে বিষয়গুলোকে নিয়ে আমি আন্তর্জাতিক ভাবে নতুন প্রজন্ম এবং বাঙালির কাছে আবার পুনর্জীবিত করেছি, আমাকে এখানে গাইতে দেওয়া হয়নি। আমি তখন ভাবতাম দেবব্রত বিশ্বাসের কথা, দেবব্রত বিশ্বাসকেও কিন্তু বহুদিন গাইতে দেওয়া হয়নি। আত্মজনের রুদ্ধ সঙ্গীত সেই সময় তিনি লিখেছিলেন। আজকে কি হয়েছে, আজকে দেবব্রত বিশ্বাস সবার মনে বেঁচে আছেন। যেসব শিল্পীরা তাকে গাইতে দেয়নি তারা কিন্তু স্মৃতির কোনায় কোনায় বেঁচে আছে। আমরা কিন্তু আজও গান শুনলে দেবব্রত বিশ্বাস, হেমন্ত মুখোপাধ্যায়ের গান শুনি। আমি এটা বলবো যে এখনকার মানে সিনিয়র শিল্পী হিসেবে, এখন তো আমরাও সিনিয়রিটির দিকে যাচ্ছি, যে প্রত্যেকটা মাঠ নাও খোলা রেখে দেওয়া উচিত। এই ব্যান্ড কালচার, সিন্ডিকেট, নেক্সাস, এরা কিছু শিল্পী মাথাকে ধরে নিজেদের আখের গোছানোর জন্য তৈরি করেছিল। আখেরটা গোছানো উচিত না।
কারণ এক মুহূর্তে কিন্তু সবকিছু চেঞ্জ হয়ে যায়। এই যে আমরা দেখলাম এক মুহূর্তে সবকিছু চেঞ্জ হয়ে গেল। সত্যি তো, সত্যি মানে এই বদলটা না আসলে বোধহয় অনেকেই কথা বলতে পারতেন কথা না, বলতে অনেকে ভয় পেতেন। দেখো আমি কথা বলেছি, আমাকে অনেকে তার জন্য বিদ্রুপ করছে, অনেকে যত মানুষ ভালোবাসছে কিছু সংখ্যক লোক তো ট্রোল করবেই, কারণ তাদের ভিতরের হিংসা ঈর্ষা না পাওয়া এগুলো প্রতিভাত হয়। কিন্তু আমি বারবার একটা কথা বলছি, শিল্পী হিসেবে আমার কিন্তু এই যে আমরা যে ভাবছি একটা ফোরামের নিচে আসবো, একটা ফোরাম করব, এখান থেকে আমার কোনো চাওয়া পাওয়ার হিসেব নেই। আমি শিল্পী হিসেবে, পঞ্চকবির গানের পায়োনিয়ার শিল্পী হিসেবে ব্রিটিশ পার্লামেন্ট থেকে আমি গত বছর অ্যাওয়ার্ড পেয়েছি, এবং আমার রিসার্চের জন্য আমি এতগুলো ইন্ডিয়ান এম্বাসিতে কাজ করি, আমি এতগুলো বঙ্গ সম্মেলনে গিয়ে আমার বিষয় নিয়ে কাজ করছি, আমি আনন্দ পুরস্কারে পেয়েছি। আমার গুরুদের আশীর্বাদে আমি মানুষের মনে, যেসব মানুষরা গান ভালোবাসেন তাদের মনে শ্রদ্ধার আসনে আসেন। আমার এত ছাত্র ছাত্রী সারা পৃথিবী জুড়ে, আমার আর কি চাহিদা। আমি তো খুব সুন্দর কালকে একটা কথা লাগলো, অনেকদারও একটা ঘটনা এখানে ঘটলো। তখন শতরূপ বললো একটা কথা, যে মাথা নিচু করে মার্সিডিসে চড়ার থেকে মাথা উঁচু করে মারুতিতে চড়া অনেকদা অনেক সম্মানের মনে করতেন। আমারও সেই কথা, মাথা নিচু করে আমি অন্যের ক্ষতি করে আমি বিএমডাব্লিউ তে চড়বো, আর আমি মাথা উঁচু করে তার থেকে আমি অটোতে চাপবো, আমার কোনো সমস্যা নেই। সেই জন্য আমার এখান থেকে কোনো চাওয়া পাওয়ার হিসেব নেই। কিন্তু এই যে নোংরা জায়গাটা একটা পঙ্কিল কলুষিত জায়গা হয়ে আছে, তার জন্য ইন্দ্রনীল সেন তো দায়ী, তার সাথে তার যে নেক্সাসের শিল্পীরা, তোমরা নাম জানতেই পারবে, অ্যাপসের এগুলো খোলো, সবাইতে পেয়ে যাবে, প্রত্যেকটা লিস্ট বের করো, সরকারি কাজে কারা পেতো, রেগুলার কারা কাজ পেতো, এটা তো প্রিন্টে লেখা। কোন কোন সরকারি অফিসার তাতে সাহায্য করতো, তাদের নেক্সাস কি ছিল, কোন মিউজিশিয়ান ইন্দ্রনীল সেনের মানে সেই এই কাটমানির ভাগিদার হয়ে তাদের সব টাকা দিত, কোন মিউজিশিয়ান যে তার সমস্ত কাজ করতো, তার মেয়ে আজকে তথ্য সংস্কৃতি দপ্তরে চাকরি করছে, তাদের বউরা, তাদের ছেলেরা, তাদের স্বামীরা সবাই চাকরি পেয়েছে। কোন শিল্পীরা তথ্য সংস্কৃতি দপ্তরে চাকরি পেয়েছে, যারা মূল্যায়ন করতো আমাদের মতো শিল্পীদের। কোন শিল্পীর অ্যারেনা মুখার্জি মূল্যায়ন করতে পারে, বর্ণালী চ্যাটার্জির মূল্যায়ন করতে পারে, ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় মূল্যায়ন করতে পারে। বর্ণালী চ্যাটার্জি যে যাকে সঞ্জয় লীলা বনসালির কাজ যিনি করেন, তিনি পশ্চিমবঙ্গের কাজ পাননি, কাজ পাননি, আমি কাজ পাইনি। প্রত্যেকের নিজের নিজের জনার আছে, আমরা কিন্তু সমস্ত ঘাটে গিয়ে নৌকা ভেড়াইনি, আমরা বলছিও না যে আমি হিন্দি গান গাইবো আমাকে দাও। এখন যেমন সবাই সবকিছু দেখাচ্ছে তারা পারে কিছুই না, রবীন্দ্রসঙ্গীতের মতো করে হিন্দি গান গাইছে, কিন্তু তারা চেষ্টা করছে, বলতে চাইছে, এবং তাদের যে লবিগুলো তাদের ঠেলে দিচ্ছে। আমরা সেটা চাইছি না, আমাদের ন্যায্য মানে চাওয়া বা পাওয়া, যে যেটা অন্যায় হয়েছে সেই অন্যায়টা যেন এই সরকারের আমাদের না হয়। প্রত্যেকে গান করুক, মহাগায়িকা 10টা অনুষ্ঠানের মধ্যে 10টা অনুষ্ঠান পাবে, হয় না সেটা। দিদি, নির্বাচন কারা করতেন, কাদের দায়িত্বে, এবং নির্বাচন জানতে চান? নির্বাচনের লিস্ট আছে, সেখানে যারা বসতেন খুবই জুনিয়র ছেলে বা মেয়েরা, যারা কৃপাধন্যা তারা বসতেন। বললাম তো, তারা পরীক্ষা নিচ্ছেন এইসব আর্টিস্টদের। তারা যদি আজকে আপনাদের মূল্যায়ন করবেন, সেটাই বলছি। আমাদের যখন সংস্থাগুলো যেত, পেন ড্রাইভ জমা দিত, পেন ড্রাইভ গুলো শুধু ওটা একটা মানে ফার্স, ওটা কোনো জমা নেওয়া হতো না, তো ফেলে দেওয়া হতো, শোনা হতো না, কারণ তারা তাদের মূল্যায়ন কে করবে? আজকে আমি নাম করে করে বলতে পারি, বলা যখন সবকিছু বলতে হবে, আমাদের কাছে লিস্ট আছে, সেগুলো ধরেই আমরা বলবো। তাদের মূল্যায়ন কারা করবে? তারা সঙ্গীত মেলায় টালিগঞ্জ থেকে টালা 7টা অনুষ্ঠান পেত, প্রত্যেকটা অনুষ্ঠান 7,000 করে, সেই অনুষ্ঠান পাওয়ার তাদের যোগ্যতা ছিল। তারা 25শে বৈশাখে অনুষ্ঠান পেত, তারা আবার 25শে বৈশাখে শিল্পী মানে নির্বাচনে তারা বস্তু নির্বাচন করতে, একটা পুরোপুরি একটা নেক্সাস চলতো। আমি সরকারকে বলবো, মাননীয় আমাদের যে শুভেন্দু অধিকারী মহাশয় এবং তার সাথে তার যে মন্ত্রিসভা আছে, এদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট চেক করুন। যেসব শিল্পীরা এদের কাছের ছিল, লিস্ট ধরে ধরে কমিটিতে ছিল, রাজ্য সঙ্গীত একাডেমিতে ছিল, রাজ্য সঙ্গীত একাডেমিতে ধরে ধরে তাদের
কম্পিটিশনে ফার্স্ট সেকেন্ড করা হতো নিজেদের ছাত্রছাত্রীদের, অন্যদের আমাদের ছাত্রছাত্রীরা ভালো গাইলেও তারা সুযোগ পেত না, তাদের দালালরা ওখানে ঘুরে বেড়াতো, তারা বলতো আমার আমার যে ওখানে বসে আছে ম্যাডাম তার কাছে শিখলে তুমি ফার্স্ট হবে, তুমি রেডিওতে চান্স পাবে, তুমি অমুক জায়গায় চান্স পাবে। এটা যে একটা সাংঘাতিক একটা নেক্সাস, সাংঘাতিক একটা দুষ্ট চক্র। আপনারা এটা সত্যি দেখুন, এটা আমাদের করজোড়ে আমরা যারা যেসব শিল্পী ডিপ্রাইভড হয়েছি তাদের করজোড়ে এটা নিবেদন, আমাদের কাজ পাওয়ার জন্য না, কিন্তু জায়গাটাকে পরিচ্ছন্ন করুন। দিদি, আপনি এখানেই থেকেছেন, এখানেই রয়ে গেছেন এবং বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করেছেন, কিন্তু যেটা বললেন যে নিজের জমি নিজের জায়গায় সেভাবে কাজ করতে পারেননি। আপনি সরাসরি কখনো কথা বলেননি যে আমার যোগ্যতা কোথায় কম, কেন কেন আমি এটা থেকে ডিপ্রাইভড হচ্ছি, কেন? আমি অনেক চেষ্টা করেছি, আমার মানে সবাই তো একটা দলে খারাপ হতে পারে না, আমি চেষ্টা করেছি, কিন্তু মানে আমাকে পৌঁছতে দেওয়া হয়নি। এবং আমি যখন প্রথমে চেষ্টা করেছি, আমাকে নিয়ে মানে খিল্লি বলে মজা করা হয়েছে যে ও তো দেশে থাকেই না, ও তো বিদেশেই থাকে, কেন আমি বিদেশে থাকবো? আমার সন্তান দেশে আছে, আমার বৃদ্ধ বাবা দেশে আছে, আমার পরিবার দেশে আছে, আমি কেন বিদেশে থাকবো? আমাকে বিদেশে যেতে হয় রোজগার করার জন্য, কাজের জন্য। তারা এই গানগুলো আমার গলায় শুনতে চান। পঞ্চকবির গানের সিনোনিমাস আর্টিস্ট, পঞ্চকবির গান তার সিনোনিমাস আর্টিস্ট ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। সেটা আজকে সেই জায়গাটা আমি অনবরত চেষ্টা করে লড়াই করে করেছি। এটা অস্বীকার যে করবে সে নিজের স্বার্থের জন্য অস্বীকার করবে। কিন্তু এই যে জিনিসটা এখানে হয়েছে, এবং এখন যেটা ভয় লাগছে জানো, যে তারা বিভিন্নদের, তাদেরও তো বন্ধু বান্ধব আছে, তারা সংঘবদ্ধ। আর তুমি দেখবে শেয়ালরা সবসময় একজোট হয়, সিংহ কিন্তু একা চলে। হ্যাঁ, এই যে একজোট হয়ে তারা আবার ম্যানিপুলেট করে ঢোকার চেষ্টা করছে। ঢুকলে এতদিন যারা কাজ পায়নি, এই যে আমি কালকে আমার সোশ্যাল মিডিয়ার অফিসিয়াল পেজে ছোট্ট একটা জাস্ট ভিডিও দিয়েছিলাম যে যারা যারা কাজ পাননি যোগ্যতা থাকা সত্ত্বেও যোগাযোগ করুন। আমার কাছে বললাম তো মানে 350 থেকে 400টা মেসেজ এসেছে, ফোনগুলো আমি ধরতে পারিনি। এবং মানুষের মানে ছেলে মেয়েদের এত কষ্ট, গান গাইতে চায়, কেউ কবিতা বলতে চায়, কেউ তো নাচ করতে চায়, তার বেশি তোলা তুলছে না, কাটমানি নিচ্ছে না, শিখেছে। রেডিওর বিহাই এ গ্রেট আর্টিস্ট রবীন্দ্রভারতীরা পাস আউট মেয়ে বা ছেলে, তাদের পেন ড্রাইভ নিয়ে ফেলে দেওয়া হয়েছে, অপমান করা হয়েছে। দোলার সাথে যেটা ঘটেছে সেটা তো নোংরামি, সেটা তো নোংরামি। এবং এই নোংরামির যারা ধারক এবং বাহক ছিলেন, যারা মধুশালা চালাতেন রবীন্দ্র সদন বা বিভিন্ন জায়গাতে, এদের ধরা হোক, এদের প্রশ্ন করা হোক। এদের কোনো মতেই, শিল্পীরা সব জায়গায় ধরো এদের মধ্যে যারা নেক্সাসে যেসব শিল্পী আছে তাদের মোটামুটি পরিচিতি আছে, সিনিয়র হোক জুনিয়র হোক, তারা কাজ পাক, কিন্তু 10টা কাজের মধ্যে 10টাই নয়। আমি যদি 10টা কাজের মধ্যে 10টা পাই সেটাও হবে অন্যায়, আর আমি করতে চাইও না। আমার সেই মানে এখানে গানের যে খিদে সেটা চলে গেছে। দীর্ঘ 12 বছর আমি সুযোগ থেকে বঞ্চিত হয়েছি, তখন কার খিদে থাকে বলতো? 12 বছর দিদি আমাকে সঙ্গীত মেলাতে দিয়েছে, রবীন্দ্র সদনে না দিয়ে কোথায় কোন ওই কলতলার মোড়ে, কোথায় কোন রুবির পাশে মাঠে। আমি বলেছি কেন আমি রবীন্দ্র সদনে পাবো না? আমি প্রশ্ন তুলেছি। রবীন্দ্র সদনে কারা পায়? এই যে যারা আমাদের মূল্যায়ন করতে বসে, তারা সরকারি কাজ ছাড়া কোনো কাজই পায় না। মেলা, উৎসব, খেলা, সেখানে তারা কাজ করে গেছে দিনের পর দিন স্টাফ আর্টিস্টের মতো। তাহলে ডিক্লেয়ার করুক যে এদের ছাড়া আমরা নেব না। মঞ্চে বসে থাকতো যখন আমাদের আগের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসতেন, তার পাশে যাদের তুমি 21শে ফেব্রুয়ারি দেশপ্রিয় পার্কে দেখতে, আমি তো বলবো এই শিল্পী কুল তাদের ডুবিয়েছে। ভালো মন্দ উনি চিনতে পারেননি। তেমনি এই সরকারকেও বলবো, যারা প্রপার, যেসব ছেলেমেয়েরা কষ্ট করেছে, এত বছর ধরে খেটেছে, বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, ধ্বংস হয়েছে, তাদের কথা বিশ্বাস করতে। যারা নিজের ধান্দায় ঢুকছে, আমিও যদি নিজের ধান্দায় ঢুকি বলবো আমার কথা বিশ্বাস করবেন না। আর আমি ধান্দাবাজ মহিলা নই। ধান্দাবাজি করলে না অনেক দূর অব্দি ধান্দা করতে পারতাম, আমি নিজের কাজ নিয়ে থাকতাম না। আমার একটা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আছে, আমি কলেজে চাকরি করতাম, সেই চাকরি না ছেড়ে এইসব দিয়ে আমি মিষ্টি মিষ্টি কথা বলে অনেক কিছু ধান্দাবাজি করতে পারতাম। কারণ আমার একটা ঈশ্বরের কৃপায় আমার একটা পরিচিতি তৈরি আছে। কিন্তু সবার বলাটা বক্তব্য আমি বলছি, প্রচুর ছেলে মেয়ে এখানে নির্যাতিত, বঞ্চিত।
দিদি আপনি 12 বছর ধরে বঞ্চিত, যেটা বললেন এটা তো অপমান, এক ধরনের অপমান তো যে আমার অবশ্যই। যোগ্যতা থাকা হ্যাঁ, আমাকে সত্ত্বেও বলতো আমি গান গাইতে পারি আমাকে না। রবীন্দ্র ইনোভেশনকে একবার কেউ জিজ্ঞেস করেছে, ও তো গান গাইতে পারে না। তাহলে গান গাইতে গিয়ে পারে। সরাসরি এটা হ্যাঁ, বলেছে। বলেছে। তাহলে ওর ওর কোম্পানি থেকে আমার অ্যালবাম বেরিয়েছিল। আমি এনএবিসি বঙ্গ সম্মেলনে এতগুলো কাজ করেছি। আমি ইন্ডিয়ান এম্বাসির এত অনুষ্ঠানে আমাকে ডেকে নিয়ে যাওয়া হয়। আমি আনন্দ পুরস্কারে গান গেয়েছি। আমি গত বছর আমাকে ব্রিটিশ পার্লামেন্ট দিয়েছে। আমার এত ছেলে মেয়ে এত জায়গায় আমি কল শোতে যাই। হ্যাঁ, হয়তো ওনার মনের মতো করে হয়তো আমি কোলে বসে গান গাইতে পারি না, ওনার বা ওনাদের। এইটা আমার অক্ষমতা আছে। এই অক্ষমতাটা আমি কি করবো? আমি করজোরে স্বীকার করে নিচ্ছি যে আমি কম বয়সেই কোলে বসিনি। এখন তো আমার যথেষ্ট বয়স হয়েছে, এখন তো কোলে বসার কোনো সিনই আসে না। আর একটা কাজ পাওয়ার জন্য আমাকে কোলে বসতেই বা হবে কেন? ঠিক, সেখানে যে যেটা পাবে সেটা তার যোগ্যতায় পাবে। একদম একদমই তাই। তাদের যারা কোলে বসে, তারা যাদের টাকা জুগিয়ে দিয়েছে, ধরো সব প্রোগ্রাম পাইয়ে দিয়েছে, তাদের নেক্সাস যারা চালিয়েছে, তারা বাকি কটা কাজ করে? আমরা তো নিজেদের দমে, বর্ণালী নিজের দমে কাজ করেছে, আমি করেছি, অ্যারেনা করেছে, দীপান্বিতা আচার্য করেছে, প্রদ্যুৎ করেছে, কুমার করেছে, কুমার মুখার্জি, ভুরি ভুরি নাম আছে, ভুরি ভুরি। দোলা করেছে, সার্ভাইভ তো করেছে। পাঁচেটে তো সার্ভাইভ করেনি। ডাল ভাত হোক, নুন ভাত হোক, মাংস ভাত হোক, খেয়েছে, খেয়ে করেছে। একদম। সুতরাং এই কথাগুলো এখন যদি না বলি, আমাকে অনেকেই অনেক রকম, কেউ খারাপ কথাও বলবেন, কেউ ভালো কথাও বলবেন, আমার কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। কারণ আমাদের না দেয়ালে পুরো পিঠ থেকে গেছে। এবং নতুন প্রজন্মের যারা পরিচ্ছন্ন ভাবমূর্তি নিয়ে যেসব ছেলেমেয়েরা আসবে, তারা অন্তত জায়গাটা, এই পাপের জায়গাটা কিছুটা ক্লিন হোক। আর তা আগের মুখ্যমন্ত্রীর কাছে বলার চেষ্টা করেছি, তিনি তো কাউকে ঘেরাটোপের মধ্যে ঢুকতে দিতেন না। পরের দিকে তার এই অবস্থা হয়ে গেছিল। এবং তার চারপাশে এমন সব তাবেদার, চাটুকার, শিল্পীরা পরিবৃত থাকতো। দিদি আপনি যেটা বললেন সেটা একটা মানে বড় কথা দোলা দিয়ে বলেছেন, মধুচক্র এবং ওই নন্দনের কথাই বলেছেন। অনেকে এই অভিযোগ করছেন প্রচুর টাকা চাওয়া হতো অ্যাবসেন্টার জন্য, এবং আপনি যেটা বললেন যে কাছের মানুষদের ছাড়া বোধহয় কেউ মানে কাজ পেতেন না, পাবেন না, এটা একটা রীতি হয়ে গেছিল। আপনারা এটা সরাসরি বুঝতে পেরেছেন। তাদের যারা কাছের, মানে সেই গণ্ডির মধ্যে যারা আছে, যেসব শিল্পীরা, তারা টাকা দেবে, তারা দামি দামি গিফট দেবে, তারা সময় দেবে, তারা সঙ্গ দেবে। এগুলো তো অনেক কিছুই চলেছে। বা সেই লিস্ট গুলো ধরে ধরে নিয়ে সরকারের কাছে সেই লিস্ট আছে। প্রত্যেকটা কমিটি, রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, নাট্য একাডেমি, রাজ্য সঙ্গীত একাডেমি, তথ্য দপ্তর, এত যে উৎসব হতো, মেলা হতো, সেই টাকা নয় ছয় সেগুলো। এবং কিছু কিছু মানে সরকারি অফিসারও তার মধ্যে যুক্ত। অনেক সরকারি অফিসার যারা এই নেক্সাস গুলোর মধ্যে যুক্ত, তারা ভালো হওয়ার জন্য, পাওয়া সম্ভব নয়। তারা ভালো হওয়ার জন্য, তারা টাকার মানে সোর্সের জন্য এগুলো তারা করতেন। মধুচক্র তো আমাকে তো অনেকে লিখেছে আমার এগুলোতে, যে চন্দননগর না সিঙ্গুরে কি বাড়ি আছে, বাগান বাড়ি আছে, সেখানে মধুচক্রে বসতো। এখন তো সমাজ বলে আর কিছু নেই না। বিশেষ করে চারিদিকে তুমি যা দেখছো, মানে কোনো সম্পর্কের কোনো মানে স্থিরতা নেই, বাঁধন নেই। বিশেষ করে এই লাস্ট 15 বছরে, যেহেতু আমাদের 15 বছরে যে সরকার ছিল, তাদের কোনো ইন্টিগ্রিটি যদি বলো, কোনো শালীনতা, কোনো ইন্টিগ্রিটি, সম্পর্কের কোনো এইগুলো, এই ব্যাপারটাই ছিল না বেশিরভাগেরই। ইচ্ছে হলে এর সাথে থাকতে শুরু করলো বউকে ছেড়ে, ইচ্ছে হলে এর সাথে থাকতে শুরু করলো বউকে ছেড়ে। হতে পারে গন্ডগোল, থাকতে পারে, কথা বলো, মেটাও। এবং এই যে হুলিগানস, এদের যে নিচু লেভেলে যে তৈরি হয়েছিল যে ক্যাডার, তারা যে কতজনের কত ক্ষতি করেছে। এই যে মানে টিএমসির নাম ভাঙিয়ে নেতাদের থ্রেট করা, আমি তো রীতিমতো থ্রেট কল পেতাম। মানে আমি যখন 20 সালে বিজেপিতে জয়েন করেছিলাম, দিলীপ ঘোষ তার হাত ধরে, আমার সাথে ওইখানকার শিল্পীরা কথা বলতো না। আমি স্টেজে উঠলে মানে এমনও হয়েছে যে একজন শিল্পী নেমে চলে গেছে, ওর সাথে গাইবো না বিজেপি। আবার এমনও হয়েছে যে আমার পরিচিত সাহিত্য করতেন এক সময়, তিনি বলেছেন, বাবা ওই লোকটা বিজেপি মানে কুষ্ঠ নাকি ভেনারেল ডিজিজ, আই ডোন্ট নো। প্রত্যেক মানুষের কিছু রাজনৈতিক দর্শন ভাবনা থাকতেই পারে, আলাদা থাকতেই পারে।
কিন্তু তারপরে যখন আমি দেখলাম যে এই ঘটনাগুলো ঘটছে, আমার সাথে থ্রেট কল আসছে, আমি আমার বাড়িতে একা আর্নিং মেম্বার, আমার উপর ভর দিয়ে আমার ফ্যামিলি চলে। আমাকে তখন বাধ্য হয়ে নিজের কাজে মন দিতে হলো, গুটিয়ে নিতে হলো, কারণ আমাকে খাওয়াবে কে? আমাকে তো কোনো পার্টি আপনি খাওয়াবে তখন না। বিজেপির কারো সাহায্য নেননি, বলেননি যে আমি এরকম বলেছি, বলবার চেষ্টা করেছি, কিন্তু ওইখানেও একই ব্যাপার, মানে এতগুলো ঘেরাটোপ হুম। পেরিয়ে সেখানে বলতে হবে যে সেখানে আমি তখন নিজের কাজের দিকে মন দিয়েছি, যে না আমার দেশে বিদেশের কাজ, এবং আমি সব থেকে বড় কথা আমি আমার একাডেমিটার দিকে মন দিয়েছি। আমি তো আগে ক্লাস করাতাম, আমার অনেক পরে আমি 21 সাল থেকে সেরকম ভাবে ক্লাস করতে শুরু করেছি, 21-22 থেকে। সুতরাং আমি ওইদিকে, এবং ব্রাঞ্চ, বিদেশে ব্রাঞ্চ, দেশে পশ্চিমবঙ্গের বাইরে ব্রাঞ্চ, যেহেতু আমি এতগুলো বিষয়ে জানি এবং আমার টিচিংটা ভালো লাগে, এইভাবে আমি আমি এই দিকেই মনোযোগ দিয়েছি। ভয় পাননি দিদি, মানে থ্রেট কল আসছে? ভয় তো এখানে- পেয়েছি, ভয় পাবো না তা তো না। আমার বিশেষ করে যেখানে বড় বড় নেতাদের নাম করে থ্রেট কল আসছে, পশ্চিমবঙ্গের বাস তুলে দিতে হবে, বাইরে বেরোলে দেখে নেবো, রাত বিরেতে ফিরছি, ভয় তো করেছে। আর আমি থাকি কিন্তু পুরো টিএমসি পাড়াতে। যদি আমাদের পাড়ার যিনি ছিলেন, মানে যিনি এখন কাউন্সিলর, হুম। তিনি কাউন্সিলর হিসেবে ঠিকঠাক, আমাকে অন্তত কোনোদিন কোনো ডিস্টার্ব করেননি। কিন্তু এইদিকে চন্দ্রিমা ভট্টাচার্য, এই মানে এইদিকে, মানে পুরো গ্রুপটাই তো এইদিকে, শোভনদেব ওইদিকে, হ্যাঁ, শোভনদেব চট্টোপাধ্যায়, রাত, এরা তো বড় বড় নেতারা তো এই ব্যাপারের মধ্যে ইনভলভ থাকেন না, তারা জানেনও না। নিচু স্তরে লেভেলে কিন্তু এই চমকানো ধমকানো এগুলো চলে, এবং নেতাদের কাছে পৌঁছতে পৌঁছতে তখন কিন্তু অনেক দেরি হয়ে যায়। আমি শুধু একটা জিনিস ভাবি যে আমার মোটামুটি যোগাযোগ আছে, আমার মোটামুটি পরিচিতি আছে, আমাকে যদি এখানে এসবগুলো ফেস করতে হয় সাংস্কৃতিক দিকে বা সামাজিক দিকে, তাহলে সাধারণ একটা মানুষকে কতটা ফেস করতে হবে? যে মানুষটা গ্রাম থেকে সত্যি। আসছে, যে মেয়েটা মফস্বল শহর থেকে এসে কাজ করতে আসছে, তাকে তো ইউজ করবে, ছেলেদের একরকম ভাবে ব্যবহার করবে, মেয়েদের একরকম ভাবে ব্যবহার করবে। আমি শুধু এই কারণেই কিন্তু এই ফোরামটার কথা আমি এবং দোলা ভেবেছি। এই পদক্ষেপটা যদি একটু জানান দিদি। আমরা আমাদের কাছে প্রচুর মেসেজ, ফোন প্রচুর এসেছে, যাদের অনেক অনেক কথা বলার আছে এই বিগত সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের বিরুদ্ধে। এবং আমাকে আজকে বিপ্লব মন্ডল ফোন করেছেন, প্রচুর কথা তার বলার আছে। এমন এমন মানুষ ফোন করেছেন, আমি ভাবতে পারিনি যে তারা ফোন করবেন। তারা বলছেন যে আমি আমি কষ্টে অপমানে মুখ লুকিয়ে বসে থাকতাম, বলতে চাই। এই যে বলাটা, এরা কিন্তু কেউ একদিনে বিপ্লব মন্ডল হয়নি, একদিনে ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় হয়নি, একদিনে প্রদ্যোৎ মুখার্জি হয়নি, একদিনে বর্ণালী চট্টোপাধ্যায় হয়নি, একদিনে দোলা বন্দ্যোপাধ্যায় হয়নি। দোলা বন্দ্যোপাধ্যায়কে সুযোগটা দেওয়া হলো কোথায় যে সে নিজেকে প্রমাণ করবে? তাকে কটা মঞ্চ দেওয়া হয়েছে, এবং যাদের মঞ্চ দেওয়া হয়েছে, এই তোমার 25শে বৈশাখ, সঙ্গীত মেলা, বিভিন্ন উৎসব, এবং পারিবারিক ভাবে দেওয়া হয়েছে, নিজে করেছে, মেয়ে করেছে, হাজবেন্ড করেছে, অর্গানাইজেশন করেছে। তাদের নাম কি বলতে চান নাকি? নাম বলবো পরবর্তী যখন সময়ে। পরবর্তী সময় হ্যাঁ। যখন হবে, নিশ্চয়ই নাম সব হুম, লিস্টেড, হুম, সব হুম। বলা হবে। কিন্তু তাকে সুযোগ যদি না দেওয়া হয়, একটা শিল্পীর যদি তার কথা কেড়ে নেওয়া হয়, সেই। তার গান কেড়ে নেওয়া হয়, তার আবৃত্তি কেড়ে নেওয়া হয়, তার বাজনা কেড়ে নেওয়া হয়, তাহলে লেখা কি থাকলো কি তার? থাকে? সত্যি। আমরা এখানকার কলকাতার শিল্পীরা এমন কিছু বড়লোক আমরা নই, আমরা কর্তা ভজা নই, এবং আমরা সব জায়গায় সেটিং করে চলি না বলে আমরা খুব কম শিল্পী আমরা এখানে বিএমডাব্লিউ চড়ি বা মার্সিডিজ চড়ি। আর কে কিভাবে কি কাজ পায়, কে কিভাবে কোথায় সেটিং করে, সেই খবরগুলো কিন্তু সবার কাছে সব আসে। ওই বললাম, মৌচাকে ঢিল মেরেছি, আমাকে তো ছবলটা খেতেই হবে, ফুল তো তারা ফোটাবেই। একদম। আমি তো ছেলেকে আজকে সকালেও বলেছি, আমাকে যদি পুলিশে থানায় নিয়ে যায়, তুই কিন্তু মানে কেন ভয়টা পাচ্ছেন? আপনি তো মানে ভুল কিছু নয়, ভুল যেটা কিছু সত্যি বলিনি, অনেকেই এখন কিন্তু বলছেন। ভুল না বলেও তো এখানে লোকে শাস্তি পায়, যারা ভালো মানুষ তারাই শাস্তি পায়। অন্যায় বললেই, সত্যি কথা বললেই, সত্যি কথা বললেই তুমি নিজের আটকে দাও। ফ্র্যাটার্নিটির কাছেও খারাপ হবে, তুমি যারা স্বার্থান্বেষী তাদের কাছে খারাপ হবে। আমি দেখলাম আজকে আমাকে একজন লিখেছে যে উনি প্রচুর অনুষ্ঠান পেতেন সরকারি, তাই সরকারি বইটা বের কর না বাবা, পুরো হিসাব প্রিন্ট আছে আছে তো। মানে আমি অনুষ্ঠান পেতাম, তারপর বলছি না, আমি আমার স্টুডেন্টদের নিয়ে অনুষ্ঠান করতাম, নিজেরা গাটের পয়সা খরচ করে ভাই। আমি রবীন্দ্র সদন পেতাম না, আমি শিশির মঞ্চ পেতাম না, আমি মধুসূদন মঞ্চ পেতাম না, আমার নাম দেখলে দেওয়া হতো না, ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় মিউজিক একাডেমি দেখলে দেওয়া হতো না। সেটা কারণও জানানো হয় না না। যে কেন বাতিল। অ্যাপ্লাই করতে পারতো না, অ্যাপ্লাই করলে আমার স্টুডেন্ট যে কোথায় শেখো তার নাম বাদ দিয়ে দিত। রাজ্য সঙ্গীত একাডেমিতে কম্পিটিশনে গেছে, আমার এখানকার কারো কাছে শেখো,
বাদ দিয়ে দেওয়া হয়েছে, না শিক্ষিত বাদ দিয়ে দেওয়া হয়েছে। বললাম তো রীতিমতো দালাল ঘুরতো, দালাল। আমিও সঙ্গীত একাডেমির প্রোডাক্ট, আমাদের সময় এটা ছিল না। আমি বামফ্রন্ট আমলে সেই সময় আমি সঙ্গীত একাডেমির স্কলার, আমরা কিন্তু এটা পাইনি। আমি মফস্বল শহর থেকে আসতাম কাজ করতে, তাহলে আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে কথাটা বলতে পারতাম না। এটা লাস্ট 15 বছরে এবং বলতে পারা যায় লাস্ট 20 বছরে হয়েছে এই জিনিসটা। শুরু হতে 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 15 বছর আমার ধ্বংস করে দিয়েছে। আর বিশেষ কোনো মন্ত্রী বা বিশেষ কোনো বড় পোস্টের নেতা তার বউ রাজ্য সঙ্গীত একাডেমিতে পরীক্ষা নিচ্ছে, সে নিজে তালে গাইতে পারে না, তার বন্ধু হারমোনিয়াম বাজিয়ে দিচ্ছে, তার কোন গুরু দুটো গান শিখেছে সে বঙ্গভূষণ পাচ্ছে। কেন? যোগ্যতায় থাকা মানুষ, যোগ্যতা আমি বলছি না তারা পাক না, তারা পাক, তার সঙ্গে অন্যরাও পাক। একদম, যারা যোগ্য তারাও পাক, সবাই পাক। এই যে লবি, এই যে ব্যান, কেন ব্যান করা হবে? একটা সুস্থ জায়গায় কখনো ব্যান করা হয়? একদম। একটা সিন্ডিকেট বাজি সব জায়গায় যখন সিন্ডিকেট ভাঙা হচ্ছে, এই সিন্ডিকেটটাও বন্ধ করা হোক। তারা তো অলরেডি শুরু করেছে দলবদ্ধভাবে, ওই যে বললাম সব শেয়ালের একরা, দলবদ্ধভাবে তাদের নিজেদের অন্যায় পাপ ঢাকতে কিন্তু অর্গানাইজড হয়ে এগুলো কথা হচ্ছে না। আমাদের খুব অর্গানাইজড হওয়াটা প্রয়োজন। অনেকেই হচ্ছেন, মানে অনেকেই দেখলাম বলছেন। শেষ করব দিদি, শেষে একটাই কথাই মনের জোরকে কুর্নিশ জানাই, কারণ অনেকেই এরকম জায়গায় থেকে সরে আসতে বাধ্য হয়েছেন, সরে এসেছেনও, কারণ আর কোনো রাস্তা বোধহয় থাকে না। সেক্ষেত্রে আপনি আপনার মতো করে লড়াইটা চালিয়ে গেছেন, এতদিন বাদে মুখ খুললেন। না 21 সালেও বলেছি, হয়তো তখন বলাটা অত ভোকাল হয়নি, কারণ তখন সরকার চলছিল, অন্য সরকার, তারা চাপিয়ে দিয়েছে। না, আমি খুব প্যারা টাইপের মহিলা, আমি খুব ঘাড় বেঁকা। এটার জন্য মেল ইগো আমাকে, মানে এই যে ধরো আমাদের গায়কতন্ত্র যে দমন করতে পারেনি, কারণ আমি 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 মানে যেটা বলবো সেটা বলবো, তার জন্য প্রস্তুত থাকবো। কি হবে, মেরে দেবে দেবে। আমার একটা মাত্র সন্তান, সে পড়াশোনায় খুবই ভালো, সে নিজের পায়ে দাঁড়িয়ে যাবে। আর তো এটা হতে দেওয়া যাবেই না, আর হবেও না, এই আশাটা আমরা সকলেই করছি যে এবার অন্তত ভালো কিছু হোক, ভালো কিছু হোক। এটাই মানে তোমাদের এইসব চ্যানেল তো আমাদের মানে সরকারি পক্ষ তো প্রচুর দেখেন এবং প্রচুর মানুষও শোনেন, মানুষের এটা জানা উচিত। এবং যারা এখানে এই এই ঘটনার মধ্যে দিয়ে গেছে তারা জানে যে জীবনটাকে মানে পেটে লাথি মারা। প্রচুর শিল্পীর কিন্তু এই গান বাজনা আবৃত্তি নাটক এগুলো করেই তাদের রুজি রোজগার, সংসার চলে, প্রত্যেকের বাড়িতে ছোট বাচ্চা আছে, বৃদ্ধ বাবা মা আছে। এটা কখনো হয় না যে আমার সন্তান দুধে ভাতে থাকবে আর অন্যের সন্তান না খেয়ে থাকবে। এটা ভুল, এটা অন্যায়। এটাকে স্বীকার করতে শিখুন। এই যে নিচে বসে বসে সবাই ট্রোল করো, বাজে বাজে কথা বলো, নিজেদের মনের অন্ধকার দিকগুলো সাইকোলজিস্টের কাছে গিয়ে দেখাও। একদম একদম, থ্যাংক ইউ দিদি, ভালো থাকবেন। এবং আপনারা যে ফোরামটা করছেন সেটাও একটা সঠিক দিকে এগোক, আরো অনেক মানুষ তাদের সমস্যাগুলো বলতে পারুক, এটাই আমরা চাই। আর আমার তো বলেছি আমার কোনো চাওয়া পাওয়া নেই, আমি ওখানে গান গাইতেও চাই না। আমি অর্গানাইজ করে আমরা সরকারের কাছে নিশ্চয়ই চিঠি দেব, যেখানে আমাদের অনেক মানুষ আছেন এবং রূপাদি খুবই শুভবুদ্ধি সম্পন্না, পাপিয়া আছে, অগ্নিমিত্রা আছে, তারা সবাই খুবই পজিটিভ মাইন্ডেড মানুষ। এত মহিলা মন্ত্রী এখন, মানে এমএলএ এবং মন্ত্রী, সেখানে আমরা মহিলার কথা বুঝবে, তাদের আমাদের যন্ত্রণা বুঝবে, এটা আশা করা যায়।